আজকে আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। আমাদের যে আমি পার্সোনালি যেভাবে আপনাদের ক্লাস শিডিউলটা দিয়েছিলাম, আপনাদের অ্যাডমিন গ্রুপ আসলে ওইভাবে ক্লাস শিডিউলটা সাজায় নাই, যে কারণে আপনাদেরও প্রত্যেক প্রবলেম হতে পারে, আমারও একটু ঝামেলা হচ্ছে। ঝামেলাটা এরকম, আমি যে শিডিউলটা দিছিলাম ওইখানে যে কোনো টপিক আমি কনসিকুয়েন্স অনুযায়ী দিয়েছিলাম। ধরেন গতদিন আমরা পড়াইলাম কি, ইতিহাস পড়াইলাম, সেই প্রাচীন যুগ থেকে নিয়ে শুরু করে বাংলায় মুসলিম শাসনামল পর্যন্ত, মুঘল শাসনামল পর্যন্ত। তো এরপরে এর পরের যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে যে তারপরে আমাদের এই বাংলা অঞ্চলে ইংরেজ, পর্তুগিজ এরা আসলো, পলাশির যুদ্ধ হইলো, সেইখান থেকে ভাষা আন্দোলন, পাকিস্তান মানে পাকিস্তান তৈরি ভারত ভেঙে, তারপরে ভাষা আন্দোলন, তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধ। এইভাবে সিকোয়েন্সিয়ালি আগাইলে যেটা আমাদের জন্য হইতো যে আমরা প্রত্যেকটা জিনিসের একটা পাইতাম, মানে এর সাথে ওইটা কানেক্টেড, তার সাথে সেটা কানেক্টেড। বাট আমরা প্রথম ক্লাস করলাম ইতিহাসের পরে, আজকে আবার বাংলাদেশের সরকার ব্যবস্থার পরে, টোটালি আলাদা আলাদা টপিক। যে কারণে আমরা এর পরবর্তী দিন যেদিন দেখা যাচ্ছে যে ইতিহাস ধরবো, সেদিন আমাদের আবার বুঝতে গেলে একটু প্রবলেম হইতে পারে। তো যাই হোক, তারা যেভাবে সাজাইছে সেভাবে আমরা পড়ি। আহ আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা এই টপিকটা, বাংলাদেশের সরকার ব্যবস্থা এই টপিকটা আসলে ছোট একটা টপিক, খুবই ছোট একটা টপিক। আমাদের সাধারণ জ্ঞানের যতগুলো টপিক আছে তার ভিতরে সবচাইতে ছোট টপিক হচ্ছে আজকে। এবং এখানে বোঝার জিনিসপত্রও খুব কম। আহ তেমন না, যতটুকু বেসিক বোঝার ততটুকু আমরা বোঝার চেষ্টা করব। আর এর পাশাপাশি এখান থেকে যতটুকু প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসার হারও খুব কম। প্রশ্ন খুব কম আসে এখান থেকে। তারপরেও একদম আসে না সেটা বলবো না, প্রশ্ন আসে, বাট প্রশ্ন আসার হার কম। নার্সিং পরীক্ষার জন্য, নার্সিং প্রিলিমিনারি পরীক্ষার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আজকে আপনাদের এই লেকচারের ভিতরে আমরা ইনক্লুড করছি। দেখা যাক, আমরা আজকে বেসিক জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের পরীক্ষাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন হইতে পারে এবং কোন কোন জায়গা থেকে বিগত সময়ে প্রশ্ন হয়েছে নার্সিং এ এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে, সেই জিনিসগুলো আমরা দেখব। এবং এরপর আমরা কিছু বিগত আহ, প্রশ্ন প্রশ্ন উত্তর সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা আমাদের লেকচারে প্রবেশ করি। আপনারা যারা যারা আছেন অডিও ভিডিও সবকিছু অফ রাখেন, আমিও আমার ভিডিও অফ করে দিচ্ছি। দেখেন, এই উদাহরণটা আমি বারবারই দিই আপনাদের এই নার্সিং ব্যাচে পড়ানোর সময়। এই উদাহরণটা দিই কারণ আপনারা হয়তো বেশি রিলেট করতে পারবেন। আপনারা নার্সিং পড়াশোনা করছেন, এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আপনারা যখন চাকরি পাবেন তখন কোথায় চাকরি পাবেন? হাসপাতালগুলোতে চাকরি পাবেন, তাই না? আমরা যারা নার্সিং পড়ি নাই, যারা ডাক্তারি পড়ি নাই, আমরা যে কোনো একটা বিল্ডিং যখন দেখি, বিল্ডিং দেখার পর বলি যে এটা কিসের বিল্ডিং? তো আমাদেরকে বলা হয় এটা হাসপাতাল। তো আমরা তখন ভাবি, ও আচ্ছা, এখানে হাসপাতাল, এখানে মানুষের চিকিৎসা করা হয়। এটা হচ্ছে আমরা যারা নার্সিং পড়ি নাই, আমরা যারা ডাক্তারি পড়ি নাই, তারা আমরা এইভাবে করে বুঝি যে এটা একটা হাসপাতাল। আপনারা যারা নার্সিং পড়ছেন, আহ তাদের ক্ষেত্রে যেটা হবে, আপনারা যারা ডাক্তারি পড়ছেন, নার্সিং পড়ছেন যারা, তাদের ক্ষেত্রে যেটা হবে, আপনারা আমাদের মতো করে উত্তর দিবেন না। আপনারা যখন আপনাদের ভিতর থেকে কথা বলবেন তখন এটা একটা হাসপাতাল এইভাবে বলা যাবে না। তখন বলতে হবে এটা করোনারি ইউনিট বিভাগ, এটা ডেন্টাল বিভাগ, এটা মেডিসিন বিভাগ, আহ, এই ধরনের কথা বলবেন, এটা ডেন্টাল বিভাগ, এই ধরনের কথা বলবেন, এটা চক্ষু বিভাগ। তো হাসপাতালের বিভিন্ন ধরনের বিভাগ থাকে, এই বিভাগগুলো মিলিয়ে হয় হাসপাতাল। আমরা যারা বাইরে থাকি আমরা এই বিষয়গুলো অতটা বুঝি না, বা বুঝলেও অল্প বুঝি। আপনারা যারা নার্সিং করেন আপনারা বুঝেন। তার মানে একটা হাসপাতাল যখন তৈরি হয়, একটা হাসপাতাল যখন ক্রিয়েট করা হয়, তখন অনেকগুলো বিভাগ নিয়ে হাসপাতাল তৈরি হয় এবং এক একটা বিভাগের কাজ এক এক রকম।
আপনার চোখের সমস্যা হয়েছে, আপনি মেডিসিন বিভাগে গেলে খুব একটা কাজ হবে না, বা অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে গেলেও খুব একটা কাজ হবে না, তাই না? যে আপনার যেই প্রবলেম, আপনার সেই প্রবলেম ভিত্তিক ডিপার্টমেন্টে যাইতে হবে। তো অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে একটা হাসপাতাল তৈরি হয়। ঠিক একইভাবে আমাদের যে সরকার ব্যবস্থা, এই সরকার ব্যবস্থাও কিছু কিছু ডিপার্টমেন্ট মিলে টোটাল সরকার ব্যবস্থা তৈরি হয়। আমরা যখন ফেসবুকে কোনো কিছু মানে স্ক্রল করে করে যখন সরকারের প্রতি আমাদের খুব ত্যক্ত বিরক্ত একটা ব্যাপার এসে যায়, তখন আমরা বলি সরকার খুব খারাপ। অথবা কোন একটা বিষয় যখন আমাদের খুব ভালো লাগে, তখন আমরা বলি সরকার খুব ভালো। এই যে আমরা যেটা কথা বললাম, সরকার খুব খারাপ এবং সরকার খুব ভালো, এই বিষয়টা আমরা ওই ওভারঅল এইটা একটা হাসপাতাল এইভাবে আমরা বলি, বাট এইভাবে বলার আসলে সুযোগ নাই। আমরা যারা একটু জানাশোনা আছে বা একটু পড়াশোনা করি, আমরা জানি এইভাবে ওভারঅল সরকার খুব খারাপ, সরকার খুব ভালো, এইভাবে বলার সুযোগ নাই। সরকার যে ব্যবস্থা, আমাদের সরকার ব্যবস্থা টিকে আছে ওই রকম করোনারি বিভাগ, ডেন্টাল বিভাগ, হ্যাঁ, এই ধরনের বিভাগের মতো করে সরকারের টোটাল বিভাগ আছে তিনটা, বড় সড়ো বিভাগ তিনটা আছে। আমরা এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করবো। এটা একটা প্রশ্ন, বিগত সালের চাকরির প্রশ্ন। সরকার যে টোটাল সিস্টেমটা চালায়, এই টোটাল সিস্টেমটা সরকার চালায় তিন ভাগে। আমরা যখন বলি সরকার, তার মানে আমরা এই তিনটে বিভাগ নিয়ে, মানে একদম বৃহত্তর আকারে তিনটি বিভাগ নিয়ে আলাপ আলোচনা করি। সেই বিভাগগুলো আসলে কি কি দেখেন, আমরা এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সংসদ ভবনের ছবি, ভালো কথা। সংসদ ভবনে কারা বসে আমরা জানি, অথবা কেউ জানি না। এখানে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটা সুপ্রিম কোর্টের বিল্ডিং। আর এইখানে আরেকটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সচিবালয়। আমরা যদি খুব বাহ্যিকভাবে বোঝার চেষ্টা করি, সরকার মূলত এই তিনটা ডিপার্টমেন্ট নিয়েই কাজ করে। এর বাইরে সরকারের আর কোথাও কোনো ডিপার্টমেন্ট নাই। এখন এর ভিতরে ছোট ছোট অনেক ডিপার্টমেন্ট আছে, বাট মূল বেসিক যে তিনটা বিভাগ, সেই তিনটা বিভাগ হচ্ছে এই যে তিনটা। সংসদ ভবন, তার একটা নাম আছে, এটা নাম না কিন্তু, সংসদ ভবন জাস্ট বিল্ডিংটার নাম আমি দিছি। এই যে বিল্ডিংটার নাম সুপ্রিম কোর্ট, এই বিল্ডিংটার নাম সচিবালয়, এইভাবে আলাদা নাম দিছি, কিন্তু এইগুলো কিন্তু অ্যাকচুয়াল নাম না, এগুলো জাস্ট বোঝার জন্য দিলাম। তাহলে এই যে তিনটা আলাদা আলাদা বিভাগ, এই আলাদা আলাদা বিভাগগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের সরকার ব্যবস্থা নিয়ে। এবার আসেন, এই যে সংসদ ভবনের ছবিটা এখানে দেওয়া আছে, এই সংসদ ভবন নামক যে বিভাগটা আছে, এই বিভাগের নাম কি? আমরা জানি এই বিভাগের নাম আইন বিভাগ। আমরা যদি এখানে একটু পাবলিক দিই, সংসদ ভবন অবলিক আইন বিভাগ, অবলিক দেওয়াটা উচিত হবে না, তাহলে অনেকে ভাববে যে সংসদ ভবনকে আমরা কি বিভাগ বলবো? আইন বিভাগ বলবো। ভালো কথা, তাহলে আমরা প্রথম বিভাগটা পেয়ে গেলাম, এরা হচ্ছে আইন বিভাগ। আসেন এবার 2 নম্বর বিভাগ, সুপ্রিম কোর্টের যে ছবি দেওয়া আছে, এই বিভাগটার নাম কি? এই বিভাগটার নাম বিচার বিভাগ। এবং 3 নম্বরে যে সচিবালয়ের ছবি যেটা দেওয়া আছে, এই বিভাগটা কি? এই বিভাগটা হচ্ছে নির্বাহী বিভাগ। এই তিনটা বিভাগ নিয়ে মূলত আমাদের কার্যক্রম। এখন আপনারা যারা সরকারি চাকরি পাবেন, তারা তো সরকারের কোনো না কোনো ডিপার্টমেন্টে চলে যাবেন। তাহলে কোনো না কোনো ডিপার্টমেন্ট বলতে আমরা আসলে কোন ডিপার্টমেন্টে চলে যাব? আমরা কি সংসদ ভবনের এই ভাগে চলে যাব, সুপ্রিম কোর্টের এই ভাগে চলে যাব, নাকি সচিবালয়ের এই ভাগে চলে যাব? অবভিয়াসলি আমরা যারা সরকারি চাকরি করি অথবা সরকারি চাকরি ভবিষ্যতে ইনশাল্লাহ পাবো, তারা সরকারের এই যে এই লাস্ট এইটা নির্বাহী বিভাগের ভিতরে আমরা অন্তর্ভুক্ত হব। এবার আসি, আমরা এই তিনটা আলাদা আলাদা বিভাগ নিয়ে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন আইনসভা, এই উপরের এই জিনিসগুলো আমরা পরে দেখবো। আইনসভা, আইনসভার নাম আমরা কি দিলাম? এই যে এখানে দিচ্ছি সংসদ ভবন বা আইন বিভাগ বা আইনসভা, যাই বলি না কেন। এই আইনসভা, আমাদের এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এরকম ভাবে বিভিন্ন দেশের আইনসভা আছে, এবং বিভিন্ন দেশের আইনসভার বিভিন্ন ধরনের নাম আছে। কোনো দেশের আইনসভার নাম কংগ্রেস, কোনো দেশের আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি, কোনো দেশের আইনসভার নাম মজলিস, কোনো দেশের আইনসভার নাম মজলিসে শুরা। এই ধরনের বিভিন্ন ধরনের পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টের আলাদা আলাদা নাম আছে। বাংলাদেশের যে পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ। এখন আমাদের বিগত সালের যে প্রশ্নটা আসছে, বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম অবভিয়াসলি জাতীয় সংসদ। এটা কিন্তু একটা প্রশ্ন, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম যে জাতীয় সংসদ, এটা আমি আপনি বললে হবে? বাংলাদেশের আইনসভার নাম যে জাতীয় সংসদ, এটা কোথায় বলা আছে?
এটা তো গায়ের জোরে বললে হবে না। বাংলাদেশের আইনসভার নাম যে জাতীয় সংসদ, এটা কোথায় বলা আছে দেখেন, এখানে 65 লেখা আছে, ব্রাকেট দিয়ে আবার এক লেখা আছে। 65 এবং ব্রাকেটের ভিতরে যে এক, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ। আমরা যেহেতু সংবিধানের ক্লাস এখনো করি নাই, সংবিধানের টোটাল 153টা অনুচ্ছেদ আছে। 153টা অনুচ্ছেদের ভিতরে আপনি যখন 1 2 3 করে করে 65-র 1 নম্বর অনুচ্ছেদে গিয়ে যাবেন, ওই সময় আপনি দেখবেন স্পষ্ট ভাবে বলা আছে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। তো বাংলাদেশের আইনসভার নাম যে জাতীয় সংসদ, এটা আমরা গায়ের জোরে বলতেছি না। বাংলাদেশের আইনসভার নাম যে জাতীয় সংসদ, এটা আমরা সংবিধান মোতাবেক বলতেছি। এবং জাতীয় সংসদের কথা বলা আছে সংবিধানের 5ম ভাগে। এটা নিয়ে এখন কথা বলবো না, কারণ এটা নিয়ে কথা এখন বলবো না, কারণ কি? কারণ এটা নিয়ে কথা বললে আসলে বোঝা যাবে না। তো কেন বোঝা যাবে না? কারণ আমরা যেহেতু এখনো সংবিধান পড়ি নাই, এই কারণে আমরা এই জিনিসটা আমাদের একটু বোঝা কঠিন হবে। তাহলে আপনারা বলতে পারেন, স্যার আপনি একবার বললেন যে এটা আমাদের যে সংবিধান, সেই সংবিধানের এই 65-1 এটা একটা অনুচ্ছেদে আছে, আবার বলতেছেন 5ম ভাগ। তাহলে অনুচ্ছেদ কি জিনিস, ভাগ কি জিনিস? তো কাজেই আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো না। আমাদের বোঝার জন্য আমাদের সংবিধানের ক্লাস পর্যন্ত ওয়েট করতে হবে। আপাতত এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যে ভাগ হিসেবে 5ম ভাগ এবং অনুচ্ছেদ হিসেবে 65-1, এই অনুযায়ী আমাদের আইন মানে যে জাতীয় সংসদ, যে জাতীয় সংসদের নাম মানে আইনসভার নাম জাতীয় সংসদ। এবং জাতীয় সংসদের ইংরেজি নাম কি? হাউস অফ দ্য নেশন। এই ইংরেজি নাম কি? হাউস অফ দ্য নেশন। এইটাও আমরা গায়ের জোরে বলতেছি না, এটাও সংবিধান অনুযায়ী বলতেছি। যেই দিন আমরা সংবিধানের ক্লাস করব, সেদিন দেখবেন যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সংবিধানের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট, যারা নার্সিং পরীক্ষা দেবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করি সংবিধানের ক্লাস যেদিন হবে সেদিন সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। সংবিধান নিয়ে যার যে ধরনের ভয় আছে, ইনশাল্লাহ সেই ভয়গুলো থাকবে না। জাতীয় সংসদের যে প্রতীক, আমাদের জাতীয় সংসদের একটা প্রতীক আছে, দেখবেন স্পিকার যেখানে বসে, একটা কাঠের চেয়ারে, একটা সিংহাসন মতো একটা কাঠের চেয়ারে বসে। সেই কাঠের চেয়ারের পিছনে দুই দিকে দুজন লোক দাঁড়ায় থাকে, এবং তাদের মাঝখানে থাকে একটা কাঠের লোগো আর কি। সেই লোগোর ভিতরে কিসের প্রতীক থাকে? শাপলা ফুলের প্রতীক থাকে। তো আমাদের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। এবং জাতীয় সংসদ কেন্দ্রিক যত চিঠি ইস্যু হয়, যত ধরনের কাগজপত্র ইস্যু হয়, সব এই শাপলা প্রতীক দিয়েই আমাদের ইস্যু হয়। তো জাতীয় সংসদের প্রতীক শাপলা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। শুধু শাপলা, শাপলা কলি টলি কিছু না, জাস্ট শাপলা। সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের উৎস সংসদের উপরে। এইখানে খুব খেয়াল করার একটা বিষয়, খুবই খেয়াল করার একটা বিষয়। আমরা ছোটবেলায় বুঝতাম না, আমরা ছোটবেলায় ভাবতাম যে সংসদের ভিতরে শুধুমাত্র যে কথাবার্তা হয়, সংসদ সদস্যরা গিয়ে বলে যে স্যার আমার এলাকায় বা মাননীয় স্পিকার আমার এলাকায় ব্রিজ দরকার, আমার এলাকায় রাস্তাঘাট দরকার, আমার এলাকায় বিদ্যুৎ দরকার, এইগুলো নিয়ে মনে হয় কথাবার্তা বলা হয় সংসদে। যে যার এলাকায় যে যে সমস্যা, সেই এলাকায় সেই সমস্যা নিয়ে মনে হয় জাতীয় সংসদের ভিতরে কথা বলা হয়। এটা ছিল ছোটবেলার ধারণা, কিন্তু বড়বেলায় যখন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে আসলাম বিসিএস এর জন্য, তখন দেখলাম যে এই ধারণাটা যেটা ছিল সেই ধারণাটা ঠিক না। জাতীয় সংসদের কাজ কি? জাতীয় সংসদের একটাই কাজ, জাতীয় সংসদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। খেয়াল করেন, কিন্তু জাতীয় সংসদের কাজ আইন প্রণয়ন করা। জিনিসটা হয়তো কোনোদিন আপনারা এভাবে শোনেন নাই, আমরাও শুনি নাই কখনো সেভাবে। জাতীয় সংসদের কাজ আইন প্রণয়ন করা। যত ধরনের আইন আছে, যত ধরনের নীতি আছে, সেই নীতিগুলো জাতীয় সংসদে আগে উত্থাপন হয়। উত্থাপন হওয়ার পর সেই বিলের পরে, তারপরে নীতির পরে, আইনের পরে ডিটেইল আলোচনা হয়। আলোচনা হওয়ার পর সবাই যদি একমত হয়, তাহলে সেই বিলটা আইনে পরিণত হয়। মানে আইনে পরিণত হলে সেটা আমরা গেজেট এর মারফতে আমাদের সামনে আসে। কোন ধরনের আইন পাশ হয়ে আছে অলরেডি আগে থেকে, এখন আমরা কি করব? সেই আইনটা একটু সংশোধন হওয়া দরকার। সেই আইনে যদি কিছু সংশোধন করতে হয়, আমি পারবো, নাকি থানার ওসি পারবে, নাকি থানার এএসপি পারবে? কেউ পারবে না এটা সংশোধন করতে। এটা কোনো মন্ত্রীও পারবে না, এটা কোনো সচিবও পারবে না। ওখানে যদি একটা দাড়ি কমাও পর্যন্ত সংশোধন করতে হয়, তাহলে সেটা সংবিধান আনতে হবে যে মাননীয় স্পিকার আমাদের আমাদের যে বর্তমান যে আইনটা আছে, ধরেন আমাদের যদি বলি স্বাস্থ্যনীতি আছে, আমাদের এই স্বাস্থ্যনীতির এই জায়গাটা আমরা একটু সংশোধন করতে চাই। ধরেন হামের টিকা, এখন হামের টিকা সরকার কি করলো? বাধ্যতামূলক করলো। কোনো বাচ্চা হইলো, কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে হামের একটা বুস্টার ডোজ নিতে হবে তাকে। এটা বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক হিসেবে সরকার একটা নীতি বা পরিপত্র জারি করলো সংসদ থেকে। এখন কেউ যদি মনে করে যে না, এই জিনিসটা আসলে বাধ্যতামূলক করার দরকার নাই, এটা এমনি ঐচ্ছিক থাকুক, এখন ঐচ্ছিক যদি থাকতে হয় তার গায়ের কথাই হবে না, সেটাকে আবার সংসদে আসতে হবে। সংসদে এসে এই জিনিসটা মানে সংশোধন করতে হবে। সংশোধন করার পর তারপরে সেই জিনিসটা আইনে পরিণত হবে। ঠিক একইভাবে কিছুদিন আগে দেখবেন যে আমাদের চাকরিতে প্রবেশের যে বয়সসীমা ছিল, সেটা কিন্তু 32 করা হয়েছে। আগে
যে সরকার ছিল ইউনূস সরকারের আমলে, সেখানে একটা গেজেট জারি করার মাধ্যমে আপাতত একটা 32 বছর বয়স হলে 32 বছর বয়স পর্যন্ত চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে, এরকম একটা বিধান ছিল। কিন্তু এই কিছুদিন আগে আমাদের যখন অধিবেশন বসলো, সেই অধিবেশনের ভিতরে কিন্তু অধিবেশনের সবার কাছ থেকে সম্মতি নিয়ে, প্রত্যেকজন সংসদ সদস্যের কাছ থেকে সম্মতি নিয়ে তারপরে আমাদের কিন্তু সেই জিনিসটা মানে ফাইনালি রিকগনাইজ করা লাগছে। সংসদে যাই রেকর্ড হোক না কেন, শুধু বাংলা ভাষায় রেকর্ড হয়। আপনাদেরকে জাতিসংঘের ক্লাস করানো হয় নাই। জাতিসংঘের ক্লাস যদি করানো হইতো, তাহলে আপনারা বুঝতেন যে এই প্রশ্নটার মানে কি, সংসদে রেকর্ড হয় শুধু বাংলায়, এর কথাটার মানে কি। যেদিন জাতিসংঘ পড়াবো দেখবেন জাতিসংঘের কয়টা ভাষা আছে, কয়টা ভাষায় জাতিসংঘ তার কাজকাম পরিচালিত করে। আর আমাদের আইনসভা বা জাতীয় সংসদ কয়টা ভাষায় কাজকর্ম করে। যদি সংবিধানের ক্লাস করা থাকতো তাহলে বুঝতেন যে আমাদের সংবিধান কয়টা ভাষা নিয়ে কাজ করে। এইটুকু মনে রাখেন, আমাদের সংসদে যাই কিছু হয় না কেন, সেই জিনিসটা রেকর্ড রাখা হয়, এবং রেকর্ডটা রাখা হয় শুধুমাত্র বাংলা ভাষাতে। আপনার হঠাৎ করে মনে হলো আপনি যুদ্ধ করবেন ইসরায়েলের সাথে, আপনার যদি এরকম যুদ্ধ করার খায়েশ জাগে যে আমি ইসরায়েলের সাথে যুদ্ধ করব, ধরেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি ইসরায়েলের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন। এখন আপনার মিসাইল আছে, আপনি এখান থেকে একটা সুইচ টিপে মিসাইল মেরে দিলেন, হবে না। আপনি যদি যুদ্ধ শুরু করতে চান, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন, আপনি যদি যুদ্ধ শুরু করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জাতীয় সংসদে আসতে হবে। জাতীয় সংসদে এসে যুদ্ধ ঘোষণা করার অনুমতি নিতে হবে, যে আমরা অমুক রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, মাননীয় স্পিকার আপনি এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন। তখন সবার কাছ থেকে, সকল জাতীয় সংসদের যে সদস্য আছে তাদের কাছ থেকে মতামত নিয়ে যুদ্ধ ঘোষণার অনুমতি দেওয়া হবে বা হবে না, সেটা ডিপেন্ড করতেছে জাতীয় সংসদের উপরে। তাহলে দেখেন, জাতীয় সংসদের বেশ কিছু কার্যক্রম আমরা কিন্তু এর ভিতরে পেয়ে গেলাম। জাতীয় অর্থের নিয়ন্ত্রক ও অভিভাবক জাতীয় সংসদ, এটা আমাদের এখন আপাতত দরকার নাই, এটা আমরা শিখবো সংবিধানের ক্লাসে। জাতীয় সংসদের অনুমতি ছাড়া কোনো ধরনের কর আরোপ করা যাবে না এবং গ্রহণ করা যাবে না। আমি আমি আপনি আমরা সবাই যে পরিমাণে কর দিই, আহ কি বলা যায় এটাকে, আমাদের যদি ইউনিয়ন পরিষদে হয় সেখানে একটা কর দিই, যদি সিটি কর্পোরেশনে বাসাবাড়ি হয় একটা কর দিই, বিভিন্ন ধরনের কর থাকে, ঠিক আছে, ভ্যাট থাকে, ট্যাক্স থাকে, নানান ধরনের ব্যাপার স্যাপার থাকে। তো এই ব্যাপারগুলো সংসদের অনুমতি ছাড়া আরোপ করা যাবে না এবং গ্রহণ করা যাবে না। আপনার হঠাৎ করে আপনি ধরেন কোন একটা জেলার ডিসি হয়েছেন, নতুন নতুন ডিসি হয়েছেন, ডিসি হওয়ার পরে আপনি কোন একটা জেলায় গেছেন, গিয়ে আপনার আশেপাশে যেসব সাগরেদ আছে তারা বললো যে স্যার ওই জায়গায় ওই অমুক বাজারে আহ এরকম ইয়ে হইতেছে, মানে বেশ লোকজন ওখানে নিজেদের মতো করে ব্যবসা বাণিজ্য করতেছে, আমরা কিন্তু এখানে একটা ট্যাক্স আরোপ করতে পারি, আমরা ওদের কাছ থেকে টাকা পয়সা নিব। ডিসি রে কইলেন আর কি। তো আপনি ডিসি হিসেবে এই জিনিসটা শুনলেন, শোনার পরে আপনি মনে হলো যে ঠিক আছে তাহলে চলো আমরা ওখানে গিয়ে কিছু ট্যাক্স আরোপ করে আসি। পারবেন না। আপনার সংসদের অনুমতি লাগবে, এবং অনুমতি ছাড়া আপনি আরোপও করতে পারবেন না এবং সেই জিনিসটা গ্রহণও করতে পারবেন না। আর এই যে জাতীয় তহবিলের রক্ষক ও অভিভাবক, এটা আমরা সংবিধানের ক্লাসে বিস্তারিত করব। এবার আসেন জাতীয় সংসদের আসন নিয়ে কথা বলি। জাতীয় সংসদে আসন মানে কি জানেন তো? আসন মানে সিট। আমাদের জাতীয় যে সংসদ আছে সেই সংসদে কতটা সিট আছে। এই যে গত ফেব্রুয়ারি 12 তারিখে আমরা যারা নির্বাচনের ডিউটি পালন করলাম, আমরা টোটাল কতটা নির্বাচনের আসনের ডিউটি পালন করলাম? আমরা টোটাল 300 আসনের ডিউটি পালন করলাম। 300 আসনের ডিউটি কিভাবে পালন করলাম, যে সমগ্র বাংলাদেশ থেকে, বাংলাদেশের টোটাল 64টা জেলা, 64টা জেলায় আবার ভাগ ভাগ করে আলাদা আলাদা আসন আছে। ধরেন আপনার জেলা যশোর, এই যশোর জেলার ভিতরে আসন আছে 6টা। ধরেন সাতক্ষীরা, সাতক্ষীরাতে আসন আছে 4টা। তো এরকম করে খুলনাতে আসন আছে 4টা। এরকম করে 64টা জেলায় কোনোটা 3টা, কোনোটা 4টা, কোনোটা 5টা, কোনোটা 6টা, এরকম আসন মিলিয়ে সব যোগ করে 64টা জেলার সকল আসন যোগ করে টোটাল হবে 300টা আসন। এই যে 300টা আসন, এই 300টা আসন সরাসরি ভোটে নির্বাচিত হবে। সরাসরি ভোট মানে কি, আমি আপনি আমরা যারা যারা ভোট দিলাম, এই ভোটের মাধ্যমে এই 300 জন নির্বাচিত হবে। এবং নির্বাচিত হওয়ার পর তারা সংসদে সংসদ সদস্য হিসেবে মানে কি নেবে, শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ করার পর, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পর তারা সেখানে তাদের দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি এই 300টা আসনের পাশাপাশি এক্সট্রা আরো 50টা আসন থাকে। এই 50টা আসন শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষণ করা হয়। খেয়াল করেন, এই যে 300 আসন, এই 300 আসন তার মানে কিন্তু এই না যে 300 আসনের ভিতরে একজনও নারী থাকতে পারবে না, পারবে। এই 300 আসনের ভিতরেও নারী থাকতে পারবে, নারী পুরুষ সকলের জন্য 300। এখানে আপনি যদি কোনো নারী যদি আসতে হয়, তাহলে তাকে এই ভোটের মাধ্যমে ভোট করে, ভোটাভুটি করে জিতে তারপরে আসতে হবে।
এই 300-র ভিতরে যদি কোনো নারী আসতে চায়। আর এইখানে যে 50টা, এই 50টা আসতে চায় কিভাবে? 50টা কোনো রকম ভোটাভুটি হবে না, মানে সরাসরি ভোটাভুটি হবে না। এইটা, এই 50টা কে হবে, এই 50 জন নারী কে হবে, এইটা সিলেক্ট করবে এই 300 জন। আমরা যারা সারা বাংলাদেশ থেকে ভোট দিয়ে যে 300 জন মানুষকে এমপি বানাইলাম, সেই 300 জন মানুষ সিলেক্ট করবে যে এই নারীদের ভিতরে এই 50টা আসন, এই নারীরা, এই 50 জন নারী কারা কারা হবে, তারা সিলেক্ট করবে। এটা 50টা, এটা হচ্ছে সংরক্ষিত, এটা এক ধরনের কোটা মতো আমাদের সমাজে পিছিয়ে পড়া নারীদের জন্য, যে তারাও যাতে আসতে পারে, এটা এক ধরনের এইরকম। তো টোটাল যদি আমি বলি, টোটাল আসন 300 সরাসরি ভোট, আর নারীদের জন্য সংরক্ষিত 50টা, টোটাল আসন 350টা। আমরা এই জায়গায় একটু নোট নিব, টোটাল আমাদের যে আসন আছে সেই আসনের সংখ্যা 350টা। তার ভিতরে একটু মনে রাখবেন 300 সরাসরি আর 50টা সরাসরি না, সংরক্ষিত। এখন আসেন জাতীয় সংসদের যে 1 নম্বর আসন, আমরা বললাম না 300টা আসন, যে 300 আসনের 1 নম্বর আসন কোথায় আছে? কোথাও না কোথাও তো আছে। এই যে পঞ্চগড়, 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়ে। এই যে আমি বললাম আপনাদেরকে যে আমাদের ক্লাস শিডিউলটা উল্টো পাল্টা হয়ে গেছে। আমাদের প্রথম ক্লাস ছিল বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। ভৌগোলিক পরিচিতি যদি আমরা পড়তাম, ভৌগোলিক পরিচিতি পড়লে আপনাদের যখন বলতাম জাতীয় সংসদের 1 নম্বর আসন পঞ্চগড়, তখন আপনারা বুঝতেন যে পঞ্চগড় আসলে কোন জেলায়, উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে, নাকি দক্ষিণ পশ্চিমে, নাকি দক্ষিণ পূর্বে। এটা আসলে এখন বললে বোঝানো যাবে না। কারণ এর জন্য আমাদের প্রথম যে ক্লাসটা ছিল, যে বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, যেটা আমি যেভাবে দিছিলাম, ওরা সেই জিনিসটা আবার রিশিডিউল করছে, রিশিডিউল করে কোনো একটা ক্লাসের ভিতরে ফেলাইছে, যেটা আমরা আজকে পড়লে আজকে এই জিনিসটা আমাদের সহজ হতো। 1 নম্বর আসন হচ্ছে পঞ্চগড়। পঞ্চগড় উত্তরবঙ্গের একটা জেলা, একদম শেষের জেলা উত্তরবঙ্গের। ওইখানকার যে আসনটা, সেই আসনটা 1 নম্বর আসন জাতীয় সংসদের। এবং এরকম 1 2 3 4 করতে 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 300 নম্বর আসন কোথায় আছে? বান্দরবানে। দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে একদম উত্তরে, পঞ্চগড় হচ্ছে যে একদম উত্তরে, আর বান্দরবান হচ্ছে এই মাথায়, একদম দক্ষিণে। আচ্ছা, সবচাইতে বেশি আসন আছে কোন জেলায়? এখন আমি তো বললাম একটু আগে যে প্রত্যেকটা জেলাতেই কম বেশি কিছু না কিছু আসন আছে। খুলনায় 6টা, যশোরে 4টা, 6টা, এরকম করে মেহেরপুরে 3টা, এরকম করে করে প্রত্যেকটা আসন আছে, এবং সবগুলো যোগ করলে 300 আসন হবে। এবং সবচাইতে বেশি আসন আছে কোন জেলাতে? সবচাইতে বেশি আসন আছে ঢাকা জেলাতে। আমরা জানি ঢাকা সবচাইতে বড় জেলা হিসেবে, এলাকা অনেক বড়, জনসংখ্যা অনেক বড়, এই কারণে 20টা যে মানে আসন আছে শুধুমাত্র ঢাকাতেই। এবার আসেন, একটা একটা করে আসন আছে, এরকম জেলা আছে মাত্র 3টা। এরকম 3টা জেলা আছে, যেই 3টা জেলাতে মাত্র একটা একটা করে আসন আছে। যেমন খাগড়াছড়ি একটা, রাঙামাটি একটা, বান্দরবান একটা। খাগড়াছড়ি 298 নম্বর আসন, রাঙামাটি তারপরে, এবং বান্দরবান 300 নম্বর আসন। এই জেলাতে একটার বেশি আসন নাই, এই তিনটা তিনটা, এই একটা একটা করেই। এইটুকু মূলত আমাদের এইখান থেকে পড়ার বিষয়। এবার আসেন, জাতীয় সংসদে এখনো পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন কয়জন? আমাদের জাতীয় সংসদে আজ পর্যন্ত, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের পর থেকে এই পর্যন্ত বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান আসছেন, এসে বক্তৃতা করছেন, এরকম ঘটনা ঘটছে 2 জনের বেলায়। এবং তারা কারা কারা, এটা খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। একজন আছে এই যে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট, সাবেক যুগোস্লাভিয়া, সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট ছিলেন মার্শাল টিটো। আমরা মার্শাল টিটো বলেই জানি, কিন্তু ওনার ভালো নাম হচ্ছে মার্শাল জোসেফ টিটো। তো মার্শাল টিটো 1973 সালে জানুয়ারিতে আসেন বাংলাদেশে, এবং এসে উনি পার্লামেন্টে, বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে বক্তৃতা রাখেন। এবার আরেকজন ছিলেন ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি। এই ভিভি গিরি, উনিও বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে 1974 সালে উনিও আমাদের যে জাতীয় সংসদ, সেই সংসদে ভাষণ দেন। এই যে 2 জন, এই 2 জন ব্যতীত আর কেউ আজ পর্যন্ত আমাদের জাতীয় সংসদে ভাষণ দেন নাই। এবার দেখেন, সংসদ নেতা, বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা, হুইপ, নেতা টেতা কারা? যারা একদম সরকার দলীয় যে আছে, সরকার দলীয় প্রধান, যে তিনি সংসদ নেতা হিসেবে কাজ করেন, সবার নেতা। বিরোধী দলের নেতাকে, বিরোধী দলের নেতা প্রধান, যে বিরোধী দল প্রধান, বিরোধী দলের নেতাকেই আমরা বিরোধী দলের নেতা বলি। তার কাজ হচ্ছে যে সংসদের যে নীতি বা বিল যেগুলো আসবে, সেগুলোর যুক্তিসঙ্গত বিরোধিতা করা যতটুকু দরকার, এবং যুক্তিসঙ্গত আলোচনা করা। সংসদ উপনেতাকে, নেতার পরবর্তী যে আছেন তিনি উপনেতা, এবং হুইপ প্রত্যেকটা দলে একজন করে থাকে, চিফ হুইপ থাকে, এবং বিরোধী দলের হুইপ থাকে। হুইপের কাজ টাজ কি? হুইপের কাজ কি? হুইপের কাজ হচ্ছে জাতীয় সংসদে আইন শৃঙ্খলা রক্ষা করা, কে কোথায় বসবে না বসবে, টোটাল মানে আইন শৃঙ্খলার ব্যাপারটা হুইপ দেখে আর কি। এইগুলো নিয়ে প্রশ্ন আসে না কখনো, হুইপের কাজ কি, অমুক তমুক, এগুলো নিয়ে প্রশ্ন আসে না। তো আমরা জাস্ট একটু জানার জন্য জানলাম। এবার আসেন আমরা সেকেন্ড যে আমাদের ছবিটা ছিল, এই সেকেন্ড ছবিটাতে চলে যাই, সুপ্রিম কোর্ট।
দেখেন, আমি একটু আগে বললাম সংসদের কাজ কি আইন প্রণয়ন করা। আমি কিন্তু ছোটবেলায় এটাই ভাবতাম যে আইন আদালত এগুলো তো সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগের কাজ। আইন প্রণয়ন করবে, আইন প্রয়োগ করবে, এগুলো তো কোর্টের কাজ। কিন্তু পরবর্তীতে এসে দেখলাম যে না, যা ভাবছিলাম তা উল্টো। আইন প্রণয়ন করবে মানে আইন বানাবে জাতীয় সংসদ, আর সেই আইনটা প্রয়োগ করবে বাস্তবে কারা? সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ যারা যা আছে তারা। এবার একটু দেখি বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট নিয়ে একটু কথা বলি। দেখেন, টোটাল সরকার ব্যবস্থা যেমন তিনটে বিভাগ নিয়ে গঠিত, সুপ্রিম কোর্টও দুইটা বিভাগ নিয়ে গঠিত। এবং বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত, সেই সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় যদি হয়ে যায়, তারপরে আপনি আর ওই রায় চেঞ্জ করতে পারবেন না। যদি এরকম হয় যে আপনি রাষ্ট্রপতির কাছে গিয়ে চেঞ্জ করতে পারেন তো পারলেন, আদারওয়াইজ সুপ্রিম কোর্ট একটা রায় দেওয়ার পরে সেটা আর আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সুপ্রিম কোর্টের আবার দুইটা ভাগ আছে, এই দুইটা ভাগ মিলে আমরা বলি যে এটা একটা সুপ্রিম কোর্ট। কোন একটা বিল্ডিং দেখায় বললাম যে ওই দেখো সুপ্রিম কোর্ট দেখা যাইতেছে, বিষয়টা আসলে এরকম না। হ্যাঁ, বিল্ডিং দেখে আমরা বলতে পারবো যে সুপ্রিম কোর্ট দেখা যাচ্ছে, বাট ওইটা আসলে সুপ্রিম কোর্ট না। সুপ্রিম কোর্টের ভিতরে আসলে দুইটা বিভাগ কাজ করে। দুইটা বিভাগ কি কি? একটা হচ্ছে যে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আমরা জানি হাইকোর্ট বিভাগের যে রায়গুলো হয়, এই হাইকোর্ট বিভাগের রায়গুলো পরবর্তীতে কারোর যদি অসন্তোষ হয় যে না আমার এই রায়টা পছন্দ হইতেছে না, তখন সে আপিল বিভাগে আসবে। আপিল বিভাগে এসে সেখানে উম, ইয়ে করবে, মানে ফরিয়াদ জানাবে, তারপরে তারা বিচার বিবেচনা করবে। মানে আপিল বিভাগের যে বিচারপতি গুলো যারা থাকে, এই আপিল বিভাগের বিচারপতি গুলো সবচাইতে সিনিয়র বিচারপতি হন আর কি সাধারণত। এগুলো কিন্তু খুব বেসিক, এগুলো নার্সিং এর জন্য আসবে বা অন্য কোনো চাকরি পরীক্ষার জন্য আসবে এরকম না। এইগুলো সকল চাকরি পরীক্ষার জন্যই আসতে পারে। আচ্ছা, সুপ্রিম কোর্ট কাদের নিয়ে গঠিত হয় ব্যক্তি হিসেবে? সুপ্রিম কোর্ট এর প্রধান থাকেন একজন প্রধান বিচারপতি। এই প্রধান বিচারপতি এবং তার সাথে আর বেশ কিছু বিচারক থাকে, এই তাদেরকে নিয়ে মোটামুটি সুপ্রিম কোর্ট গঠিত হয়। টোটাল সুপ্রিম কোর্টের যত আহ, নীতি নির্ধারণ হয় সব প্রধান বিচারপতির হাত ধরে হয়। এটা আলাদা একটা ডিপার্টমেন্ট। এদের নিয়োগ হয় আলাদা, সবকিছুই আলাদা, সবই প্রধান বিচারপতির হাতে থাকে। এবার দেখেন, আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি। এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে আগে ভাগে, আপনারা যারা নার্সিং এর পরীক্ষা দিবেন তাদের জন্য বলতেছি, যারা নার্সিং এর পরীক্ষা দিবেন তারা সাধারণ জ্ঞান পড়তে গেলে, অ্যাটলিস্ট সাধারণ জ্ঞান পড়তে গেলে যেখানে যেখানে নারী পাবেন, মহিলা পাবেন, এটা পড়ে ফেলবেন। মানে কোন একটা জায়গায় নারী আছে, নারী অ্যাথলেট আছে, তারপরে নারী বিচারপতি আছে, নারী বিজ্ঞানী আছে, এরকম যেখানে যা পাবেন না কেন চেষ্টা করবেন একদম ঠাটা মুখস্থ করে ফেলতে। এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। কোনো জায়গাতে নারী আছে, নারী কেন্দ্রিক যে সাধারণ জ্ঞান, মহিলা কেন্দ্রিক যে সাধারণ জ্ঞান, এটা পাইলেই আর দেরি করবেন না, পড়ে ফেলবেন। দেখেন এখানে আমরা বলতেছি আপিল বিভাগের, এই যে আপিল বিভাগ বললাম, এই যে আপিল বিভাগ, আপিল বিভাগের যে প্রথম নারী বিচারপতি, এর আগে কখনো নারী বিচারপতি ছিলেন না। প্রথম নারী বিচারপতি কে ছিলেন? নাজমুনারা সুলতানা। এই নাজমুনারা সুলতানার পরে দ্বিতীয় আর একজন নারী বিচারপতি হন, তার নাম জিনা তারা। এবং তৃতীয়, দাঁড়ান। মিউট হয়ে যান, মিউট হয়ে যান সবাই। উপরে দাঁড়ান না, নিচে দাঁড়াবেন কোনটা? এটাকে তাবাসসুম তানহা, এটা আপনি মিউট হন, তাবাসসুম তানহা মিউট হয়ে যান। আচ্ছা, ক্লাসের ভিতরে আমরা সবসময় চেষ্টা করব মিউট থাকার জন্য। ভিডিও অডিও এগুলো অফ করে রাখার চেষ্টা করব। আমাদের এখানে তো লাইভ রেকর্ডিং হইতেছে, অনেকে অনেক সময় বিভিন্ন ধরনের অবস্থায় থাকি বাসা বাড়ির ভিতরে, তো কাজেই এই যে অবস্থায় থাকে না কেন সেটাও রেকর্ডেড অবস্থায় চলে আসবে, বুঝছেন না? এই কারণে আর এটা তো একটা ইয়েরও ব্যাপার, আমরা চেষ্টা করব যে ভিডিও অফ রাখার এবং অডিও অফ রাখার। তৃতীয় এবং প্রথম প্রথম হিন্দু বিচারপতি। এর আগে নারী অনেকেই ছিল, কিন্তু হিন্দু নারী এরকম ছিলেন, মানে প্রথম ছিলেন কৃষ্ণা দেবনাথ বলে একজন নারী বিচারপতি। সমগ্র দেশের জন্য ঢাকায় পরিবেশ আদালত আছে 2005 সালে, পড়লে পড়তে পারে, নট সো ইম্পর্টেন্ট। আর এখান থেকে দরকার নাই। এইবার আমরা 3 নাম্বার বিভাগের জন্য যাব। 3 নাম্বার বিভাগ সচিবালয় বা নির্বাহী বিভাগ। সচিবালয় বা নির্বাহী বিভাগের ভিতরে আসলে কি কি পড়তেছে? যারা যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি পাবেন, সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতেছেন, তারা সবাই নির্বাহী বিভাগে যাবেন। নির্বাহী বিভাগটা আমরা যে বলি না সরকারি চাকরি, সরকারি চাকরি, অ্যাকচুয়ালি সরকারি চাকরি বলতে আসলে এই বিভাগটাই বোঝায়, বা 3 নম্বরের বিভাগটাই বোঝায়, যে নির্বাহী বিভাগ, শাসন বিভাগ। নির্বাহী বিভাগের আর একটা নাম আছে, আরেকটা নাম কি? শাসন বিভাগ। নির্বাহী বিভাগ এবং শাসন বিভাগ কিন্তু একই জিনিস। আপনারা যদি শাসন বিভাগ পড়ে যান এবং পরীক্ষার হলে যদি নির্বাহী বিভাগ আসে, তাহলে কিন্তু কনফিউজ হওয়া যাবে না। নির্বাহী বিভাগও যায়, শাসন বিভাগও যায়, একই জিনিস, দুইটা নাম। আচ্ছা, নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদের থেকেই মানে, মন্ত্রী পরিষদ মানে কি, যে আমাদের যে মন্ত্রী যারা যারা আছেন এই মন্ত্রীদের মিলেই তো মন্ত্রী পরিষদ হয় আর কি।
তো মন্ত্রী পরিষদ এদের উপরে তো আর কোনো ব্যক্তি নেই। ধরেন আপনার স্বাস্থ্য খাতে স্বাস্থ্যমন্ত্রীর উপরে তো আর কোনো কেউ কেউ কথা বলতে পারবে না। এই কারণে বলতেছি যে নির্বাহী বিভাগের সর্বোচ্চ যে কর্তৃপক্ষ সেটা হচ্ছে মন্ত্রী বা মন্ত্রী পরিষদ। যে মন্ত্রীদের নিয়োগ দেন কারা? নিয়োগ দেন একজন মানুষ, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। কে কোন মন্ত্রী হবে, যে কিছুদিন আগে ভোট হইলো, ভোট হওয়ার পরে কে কোন মন্ত্রী হবে এটা নির্বাচন করে দেয় কিন্তু প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সিলেক্ট করে যে আমার শিক্ষামন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী নির্বাচন করে যে আমার স্বাস্থ্যমন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রী নির্বাচন করে যে আমার জ্বালানি মন্ত্রী কে হবে। এটা দপ্তর বন্টন করে দেয়। এটা খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু খেয়াল করার বিষয়। দপ্তর বন্টনের কথা যখন আসবে, এই দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী। আর দপ্তর বন্টন করা হয়ে যাওয়ার পর এই কে কোন দপ্তর পাইলো এই লিস্ট পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি সিগনেচার দেন। রাষ্ট্রপতি সিগনেচার দেওয়ার পর তাদের নিয়োগ সম্পন্ন হয়। তার আগে নিয়োগ সম্পন্ন হয় না। রাষ্ট্রপতির কাজ কি, প্রধানমন্ত্রীর কাজ কি, এই জিনিসটা যদি আমরা জানতাম, মানে এই জিনিসটা সংবিধানের ক্লাস ছাড়া আমাদের পক্ষে জানা মুশকিল। এই কারণে সংবিধানের ক্লাসটা চেষ্টা করবেন করার। দেশে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী 25টা ক্রম আছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের। এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স জিনিসটা কি? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হইতেছে কোন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানে কে কখন কার আগে বসবে, কে কখন কার পরে বসবে, এটা একটা লিস্ট করে দেওয়া আছে। সেই লিস্ট অনুযায়ী কার মর্যাদা সবচাইতে বেশি, যার মর্যাদা সবচাইতে বেশি সে বসবে সামনে, তার থেকে মর্যাদা যার কম সে বসবে একটু নিচে, তার চাইতে মর্যাদা যার কম তা সে বসবে একটু নিচে, এরকম করে। সর্বোচ্চ লেভেলে আছে প্রধানমন্ত্রী, সরি সর্বোচ্চ লেভেলে আছে রাষ্ট্রপতি 1 নম্বরে, এবং 2 নম্বরে আছে প্রধানমন্ত্রী। খেয়াল করবেন অনেক জায়গাতে এরকম দেখা যায় যে প্রধানমন্ত্রী দাঁড়ায় আছে রাষ্ট্রপতি কখন আসবে তার জন্য, মানে রাষ্ট্রপতিকে মানে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী দাঁড়ায় আছে। খেয়াল রাখবেন আমাদের বাংলাদেশের 1 নম্বর পদ কিন্তু প্রধানমন্ত্রীর পদ না, 1 নম্বর পদ রাষ্ট্রপতির পদ। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী টোটাল 25টা পদ এরকম উল্লেখ করা আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, হ্যাঁ, তারপরে বিভাগীয় কমিশনার, এরকম 25টা পদ উল্লেখ করা আছে। এইগুলো ডিটেল আমাদের জানার কোনোই দরকার নাই, আমরা শুধু এইটুকু জানবো ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী, অর্থাৎ কে কার আগে কে কার পরে, এটাতে টোটাল 25টা ক্রম উল্লেখ করা আছে। ধরেন আপনি কালকে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন। আমি একটু বিরতি নিচ্ছি, 1 মিনিট। আপনি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে অনুভব করা শুরু করলেন যে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন সামহাও। ধরেন আপনি কাল সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনে হলো যে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন। ঘুম থেকে উঠে আশেপাশে দেখলেন যে আপনি বঙ্গভবনের ভিতরে ঘুমাচ্ছেন। ধরেন আপনি রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি হওয়ার পর পর কোনো কিছু না জেনেও আপনি এই নিচের এই প্রতিষ্ঠানগুলোর প্রধান হয়ে যাবেন। আপনি যেদিন থেকে রাষ্ট্রপতি হয়েছেন সেদিন থেকে আপনি এই এই প্রতিষ্ঠানগুলোর প্রধান। এটাকে বলা হয় পদাধিকার বলে। রাষ্ট্রপতি যেই যেসব প্রতিষ্ঠানের প্রধান তাদেরকে বলা হয় এই প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সশস্ত্র বাহিনী বলতে আমরা কাদেরকে বুঝি? আর্মি, এয়ারফোর্স, নেভি, এই যে বাহিনীগুলো আছে, এই যত ধরনের বাহিনী আছে এই বাহিনীগুলো সর্বাধিনায়ক হবেন, আপনি তাদের প্রধান হবেন। যত ধরনের বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয় হোক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, যত ধরনের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে যাবেন, প্রধান হবেন, মানে সেই বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান হবেন। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান হিসেবে আমরা কাদেরকে জানি? ভিসি জানি, যে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কে অমুক প্রফেসর ডক্টর অমুক। ভিসি মানে কি? ভিসি মানে কিন্তু আসলে প্রধান না। ভিসি মানে হচ্ছে ভাইস চ্যান্সেলর। আর চ্যান্সেলর মানে একদম প্রধান যে পদটা, সেই পদটা কিন্তু রাষ্ট্রপতি। তো আমরা যখন কোনো বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে ভিসিরে বলি তখন কিন্তু আমরা আসলে একটা ভুল করি। কোনো বিশ্ববিদ্যালয়ের প্রধান আসলে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি না, কোনো বিশ্ববিদ্যালয়ের প্রধান হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তো আপনাদের এরকম একটা প্রশ্ন আসতেও পারে যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আছে, ওই যে শাহবাগের মোড়ে, সেইখানকার প্রধান কে?
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান পদ কি? চ্যান্সেলর। বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের নাম কি? তখন যদি আপনারা ভাইস চ্যান্সেলরের নাম দেন তাহলে কিন্তু হবে না, তখন আপনারা অবভিয়াসলি বাংলাদেশের যে রাষ্ট্রপতি আছে যিনি, তার নামই দিতে হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এই রেড ক্রিসেন্ট সোসাইটির কাজ কি আপনারা সবাই জানেন মোটামুটি। রক্ত টক্ত দেয়া, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকাম করা, মানে সমাজসেবামূলক কার্যক্রম করা। তো এই ধরনের যে সোসাইটিটা আছে সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা দেশে দেশেই আছে এদের অফিস। এবং এই যে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান হবেন কিন্তু রাষ্ট্রপতি। এই জিনিসগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো দেখতে খুব সাধারণ মনে হইতেছে, দেখতে কিন্তু খুব ইজি মনে হচ্ছে, বাট এই জিনিসগুলো কিন্তু ভুল করে। একটু পরের স্লাইডে আমরা যখন প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠান দেখবো, যে পদাধিকার বলে প্রধানমন্ত্রী কোন কোন প্রতিষ্ঠানের প্রধান, তখন কিন্তু গুলাই ফেলবেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সিম্পল কোশ্চেন বাট ভুল করে এখানে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্কাউটের প্রধান, বাংলাদেশ স্কাউট বলে স্কাউট প্রত্যেক দেশেই আছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে স্কাউট থাকে। এই স্কাউটের প্রধান আমাদের যে রাষ্ট্রপতি তিনি। এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটির প্রধানও আমাদের রাষ্ট্রপতি। এশিয়াটিক সোসাইটি থেকে কি বের হয়? বাংলাপিডিয়া বের হয়, আমরা সবাই জানেন। আচ্ছা দেখেন, সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধানকে, সংসদীয় সরকার ব্যবস্থা, আমাদের কি সরকার ব্যবস্থা চলতেছে এখন? সংসদীয় সরকার ব্যবস্থা। একনায়কতান্ত্রিক কোনো সরকার ব্যবস্থা না, সংসদীয় সরকার ব্যবস্থা। এই সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে হন? সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান হন প্রধানমন্ত্রী। এবং মন্ত্রী পরিষদের প্রধান, এই মন্ত্রী পরিষদের প্রধানকে, মন্ত্রী পরিষদ কথাটা যখন আমি বলি বা আমরা যখন বলি মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ বলতে আসলে কি বোঝায়? মন্ত্রী পরিষদ বলতে বোঝায় টোটাল যত মন্ত্রী আছে বাংলাদেশে, এই টোটাল মন্ত্রীদের কিন্তু সেট বোঝায়। টোটাল বাংলাদেশে যতজন মন্ত্রী আছেন, বর্তমানে 48 না 49 জন আছেন, একটু দেখে নেবেন। এই টোটাল মন্ত্রী পরিষদের যে সেট, এই সেটটাকে মন্ত্রী পরিষদ বলা হয়। এবং এই সেটের প্রধানকে, এই সেটের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। এবং যত ধরনের নির্বাহী ক্ষমতা, এই নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। ধরেন এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদের যে মন্ত্রিসভার যে সেটটা আছে, এই সেট কোন একটা কাজ করে বিপাকে পড়ছে। বিপাকে পড়ার পর এখন তো সমালোচনা শুরু হয়েছে, ফেসবুকে মানুষ লেখালেখি শুরু করছে। লেখালেখি শুরু হওয়ার পর যদি ব্যাখ্যা দিতে হয় বা দায়ী করা হয়, এই দায়ীটা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভার যে সেট আছে, এই সেটটা কার কাছে দায়ী থাকবে? জাতীয় সংসদের নিকট দায়ী থাকবে। যে আমি কোন একটা কাজ করে ফেলছি, ভুল হোক শুদ্ধ হোক, যে কাজ করে ফেলছি আমি কার নিকট দায়ী থাকবো? সে কি আমার আপনার কাছে এসে কৈফিয়ত দিবে? সে কি আমার কাছে দায়ী? আপনি বলতে পারেন হ্যাঁ আমরা বাংলাদেশের জনগণ আমাদের কাছে দায়ী। হ্যাঁ, বাংলাদেশের জনগণ আসবে, আমি আপনি আমাদের পার্সোনালি আমাদের কাছে এসে এই সংসদে মানে দায়ী করবে না। সে কি কাজ করছে না করছে তার ব্যাখ্যা দিবে না, ব্যাখ্যা কোথায় দিবে? জাতীয় সংসদের নিকট। এই কারণে বিগত সালের যে আমাদের প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলোতে বলা হয় যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তাদের সকল কাজের জন্য কার কাছে দায়ী? জাতীয় সংসদের নিকট দায়ী। সংসদে আসবেন, সংসদে আসার পর আপনি সেখানে এসে ব্যাখ্যা করবেন যে আপনি এই কাজটা কেন করছেন, ভালো করলে কেন করছেন, খারাপ করলে কেন করছেন। কোন ধরনের আন্তর্জাতিক চুক্তি, এটা যদি সম্পাদন করতে হয়, এই আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে গেলে আপনার প্রধানমন্ত্রীর সম্মতি ব্যতীত আপনি চুক্তি সম্পাদন করতে পারবেন না। আপনার প্রধানমন্ত্রী, ধরেন আপনি কোন একটা চুক্তি হয়েছে, ধরেন আমেরিকার সাথে চুক্তি হয়েছে বা আহ এই ধরনের কোন একটা চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পর খুব আলোচনা সমালোচনা হলো। আলোচনা সমালোচনা হওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে যে আপনি, আপনার বক্তব্য কি? উনি বলে আমি তো আসলে এই বিষয়ে তেমন কিছু জানি না। এইটা বলার কোনো সুযোগ নাই। আন্তর্জাতিক কোনো চুক্তি সম্পাদিত হইলো কিন্তু সেটা প্রধানমন্ত্রী জানে না, এইটা হওয়ার কোনো সুযোগ নাই। প্রধানমন্ত্রী বলতে পারবেন না যে আমি এটা জানি না আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে। কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়েছে তার মানে প্রধানমন্ত্রী সেটা সম্পর্কে জানেন। আর যদি প্রধানমন্ত্রী না জানেন তাহলে কি হবে? প্রধানমন্ত্রী যদি না জানেন, ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় আমেরিকার সাথে একটা চুক্তি করছে, প্রধানমন্ত্রী কিছুই জানে না, বাট স্বাস্থ্য মন্ত্রণালয় আমেরিকার সাথে একটা চুক্তি সম্পাদন করে বসে আছে। প্রধানমন্ত্রী জানে না, বাট আপনার স্বাস্থ্যমন্ত্রী চুক্তি করছে, এইখানে দায়ী হবে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী, এবং তাকে কিন্তু আইনের আওতায় আনা হবে। ইভেন এটাও হতে পারে তার মন্ত্রিত্ব চলে যাবে, তার সংসদ সদস্য পদ যেটা আছে সেটাও চলে যাবে। কোনো কারণে যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করে, এই যে বিগত সরকারের আমলে শেখ হাসিনা পদত্যাগ করলো, বা যদিও কয় যে আমি পদত্যাগ করি নাই, যাই হোক হোয়াট এভার, ধরেন প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করার সাথে সাথে তার মন্ত্রিসভার যতজন মন্ত্রী আছে অটো পদত্যাগ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী কয় আমি তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করি নাই, আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী আছি। এরকম হবে না। আপনার মন্ত্রিসভার যে সেট, সেই সেটের প্রধানমন্ত্রী পদত্যাগ করা মানে ওই মন্ত্রিসভায় যতজন মন্ত্রী আছে টোটালি সব ওই মুহূর্ত থেকে পদত্যাগ। মানে প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথে এই পদ, সকল মন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে। এইগুলো কিন্তু খুব বেসিক সাধারণ জ্ঞান, যেগুলো আমাদেরকে জানতেই হবে। এবার আসেন, আপনি হঠাৎ করে সকালবেলা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তাহলে আপনি কোন কোন প্রতিষ্ঠানের প্রধান হবেন? একনেক ও নেক, এই একনেক এবং নেক এটা দুইটা কমিটি, কোনো সংগঠন না, দুইটা কমিটি। এই কমিটি সম্পর্কে আমরা পড়বো, বিস্তারিত পড়বো বাংলাদেশের অর্থনীতি যেদিন পড়বো সেই দিন। একনেক এবং নেক সম্পর্কে বিস্তারিত পড়া লাগবে। শুধুমাত্র এইটুকু বলি, একনেক এবং নেক দুইটা আলাদা আলাদা কমিটি, অর্থনৈতিক কমিটি। আমরা যেই দিন অর্থনীতি পড়বো, বাংলাদেশের অর্থনীতি পড়বো, ওই দিন আমরা একনেক এবং নেক সম্পর্কে বিস্তারিত জানবো। এখন দেখেন, একটু আগে বললাম যে একনেক এবং নেকের প্রধানকে, অপশন এ তে আছে প্রধানমন্ত্রী, অপশন বি তে আছে রাষ্ট্রপতি। আপনি কিন্তু এখানে গুলাই ফেলবেন। এখানে বললাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধানকে, রাষ্ট্রপতি। অপশন এ তে আছে রাষ্ট্রপতি, অপশন দুই আছে প্রধানমন্ত্রী। আপনি প্রধানমন্ত্রী দিয়ে আসছেন, ভুল কিন্তু। তো এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। বেজা এবং বেবজা এই দুইটা প্রতিষ্ঠানও অর্থনীতি সংক্রান্ত একটা প্রতিষ্ঠান। আমরা এই দুটো প্রতিষ্ঠান সম্পর্কে বাংলাদেশের অর্থনীতি যেদিন পড়বো সেদিন বিস্তারিত জানবো। বেবজা কি জিনিস, বেজা কি জিনিস, এদের কাজ কি, এদের এখানে বিনিয়োগ কেমন, এই জিনিসগুলো টোটাল আমরা ওই ওই দিন জানবো, এক এবং অনেক। যাই হোক, এটা আমি একটু ইয়ে করে দিই। এখানে জাস্ট এগুলো একটু পড়বেন, আর জাস্ট এগুলো একটু এক পলক দেখবেন, এক পলক দেখলেই বুঝতে পারবেন। এইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় মহিলা এবং শিশু উন্নয়ন পরিষদ, এবং জাতীয় মহিলা এবং শিশু উন্নয়ন পরিষদের প্রধান কিন্তু প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না। এখানে দেখেন, গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রীদের নাম দেওয়া আছে। আমাদের নতুন নতুন মন্ত্রী আসছে, যারা আগে ছিলেন না। এই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রী আছে যাদের নামগুলো এখানে দেওয়া আছে। এর পাশাপাশি আপনাদের, যদি আপনারা একটু অ্যাডভান্স লেভেলের চাকরি প্রার্থী হন, আপনাদের উচিত হবে বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে গিয়ে সেইখানে যতজন মন্ত্রী আছে ততজন মন্ত্রীর নাম একবার হলেও একটু দেখে নেওয়া, যে কোন মন্ত্রণালয়ে কোন কোন মন্ত্রী আছে। আমি এখানে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় দিয়ে দিছি। এর ভিতরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সবচাইতে, সেটা হচ্ছে যে আপনাদের স্বাস্থ্য মন্ত্রণালয়। এখানে মন্ত্রী কিন্তু একজন না, মন্ত্রী দুইজন। একজন সাখাওয়াত হোসেন এবং আরেকজন এম এ মুহিত। একজন মন্ত্রী সাখাওয়াত হোসেন মন্ত্রী, আর একজন মুহিত সাহেব কি প্রতিমন্ত্রী। এই দুইটাই কিন্তু একটু মানে আলাদা আলাদা করে দেখতে হবে। আর মন্ত্রিসভার প্রথম দিকে যেরকম আকার ছিল, পরবর্তীতে মন্ত্রিসভার বেশ কিছু আকার চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পর কিন্তু এখন মন্ত্রীদের সভা সংখ্যা কিন্তু আপস অ্যান্ড ডাউন আছে, কখন কে আসছে কখন কে যাচ্ছে। বিশেষ করে প্রতিমন্ত্রীদের যে ব্যাপারটা, এটা কিন্তু খেয়াল রাখার ব্যাপার। যে প্রতিমন্ত্রীদের ব্যাপার, সব মন্ত্রণালয়ে আবার প্রতিমন্ত্রী নাই, কোনো কোনো মন্ত্রণালয় আছে, কোনো কোনো মন্ত্রণালয় নাই। কাজে এই জিনিসটা আমাদেরকে একটু বিস্তারিত দেখতে হবে। সচিবালয় ও মন্ত্রণালয়, বাংলাদেশের যত মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়গুলোর একত্রে বা যৌথভাবে আমরা সচিবালয় বলি। এবং আমাদের যে প্রশাসন যে ব্যবস্থা, এই প্রশাসন ব্যবস্থার যে স্নায়ুকেন্দ্র, এই স্নায়ুকেন্দ্রকে বলা হয় সচিবালয়। আমি আবারও বলছি, সচিবালয় নিয়ে যখন কথা বলতেছি তার মানে কিন্তু আমি এই ছবির 3 নাম্বার ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। এবং সরকারি চাকরি করে ওই ছেলে ওই মেয়ে সরকারি চাকরি করে, এটা বলতে আমরা যা বুঝি, এটা বলতে আমরা সাধারণত মেইনলি এই জিনিসটাই বুঝি। তার মানে আবার এইটা না যে এই দুটো সরকারি না, এই দুটোও সরকারি, বাট এই দুটো হচ্ছে যে একদম প্রশাসনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং এই বিভাগটা হচ্ছে সবচাইতে বড় বিভাগ। 3 নাম্বার যে বিভাগটা, সবচাইতে বড় বিভাগ হচ্ছে নির্বাহী বিভাগ বা সচিবালয়ের যে বিভাগটা, শাসন বিভাগ যেটা। দেখেন এখানে দুটো ব্যাপার আছে, সচিবালয়ের প্রশাসনিক প্রধান আর একজন আছে নির্বাহী প্রধান। আমরা জানি কি, আমরা জানি নির্বাহী ক্ষমতা, যখন বলি যে আমাদের দেশের নির্বাহী ক্ষমতার প্রধানকে, আমরা একটু আগেই দেখলাম নির্বাহী ক্ষমতার প্রধানকে প্রধানমন্ত্রী। তো কোনো একটা মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন। যে ওই মন্ত্রণালয়ে, ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান ওই মন্ত্রণালয়ের মন্ত্রী সাখাওয়াত হোসেন। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবার একজন সচিবও আছেন। আমরা যদি বলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কিন্তু সচিব। একটা হচ্ছে নির্বাহী প্রধান আর একটা হচ্ছে প্রশাসনিক প্রধান। খেয়াল করেন, এই যে প্রশাসনিক প্রধান, এই প্রশাসন কথাটা আসছে কোত্থেকে? বিসিএস পরীক্ষা দেয় যারা, বিসিএস পরীক্ষা দিয়ে প্রশাসন ক্যাডারে যারা আসে,
প্রশাসন ক্যাডারে যারা আসে তাদেরকে আমরা বলি প্রশাসন ক্যাডার বা প্রশাসনিক মানে ব্যাপার। তো প্রশাসন ক্যাডারে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে সে চাকরির শেষ বয়সে গিয়ে সচিব হয়, একদম শেষ বয়সে গিয়ে বা সিনিয়র হয়ে যাওয়ার পরে সচিব হয়। এই কারণে প্রশাসনিক প্রধান যখন আমরা বলি তখন আমরা প্রশাসনিক প্রধান বলতে ওই মন্ত্রণালয়ের সচিবকে বুঝবো। আর নির্বাহী প্রধান যখন বুঝবো, নির্বাহী প্রধান যখন বলা হবে, নির্বাহী প্রধান বলতে গেলে আমরা ওই মন্ত্রণালয়ের মন্ত্রীকে বুঝবো। এই জিনিস, এই দুটো জিনিসের ভিতরে কিন্তু একটু প্যাচ লেগে যাবে, উল্টো পাল্টা হবে। ইভেন আপনারা যদি বিগত সালের কোনো কোনো চাকরির পরীক্ষাতেও দেখেন, কোনো কোনো প্রশ্ন এরকম আসছে যে প্রশ্ন করে রাখছে ভুল প্রশ্ন, এরকম আছে প্রশ্ন করে রাখছে ভুল প্রশ্ন, প্রশাসনিক প্রধান মন্ত্রী দিয়ে রেখে রেখে দিছে, আবার নির্বাহী প্রধান সচিব দিয়ে রেখে দিছে, এরকম করলে হবে না। এবং কোনো কোনো চাকরির পরীক্ষার প্রশ্নটাও কিন্তু ভুল আসে। ইভেন আমরা যারা চাকরি প্রার্থী আমরা যেরকম ভুল করতেছি, ভুল পড়তেছি, কোনো কোনো চাকরির পরীক্ষাতে এই দুটো জিনিসও গুলাই ফেলে, মানে প্রশ্ন করতে গেলেই গুলাই ফেলে। খুব বেশি না, দেখবেন দুইটা একটা হাতে বাদলেও বাদতে পারে। এখন আমাদের এই সচিবালয় টোটাল কয়টা আছে বাংলাদেশে? বাংলাদেশে টোটাল সচিবালয় আছে চারটা। প্রধান সেই সচিবালয় যেটা বাংলাদেশ সচিবালয় বলি, যেটা ছবি আমরা দেখলাম, এইটা আমাদের যে প্রধান সচিবালয়, এই সচিবালয় হচ্ছে প্রধান সচিবালয়। আর একটা আছে জাতীয় সংসদ সচিবালয়, এটা জাতীয় সংসদের আলাদা একটা ডিপার্টমেন্ট। ওই যে বললাম যে এরা টোটালি আলাদা একটা ডিপার্টমেন্ট জাতীয় সংসদের। এই জাতীয় সংসদের সচিবালয়, এটা একটা সচিবালয় আছে। আর একটা আছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন যেটা আছে, যেখান থেকে আমাদের নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়, সেইখানে একটা ছোটখাটো সচিবালয় আছে। আর একটা আছে পিএসসি বা কর্ম কমিশন সচিবালয়, যেখান থেকে আপনাদের পরীক্ষা হবে, চাকরির পরীক্ষা হবে। সেই কর্ম কমিশন সচিবালয়, সেখানে একটা ছোটখাটো সচিবালয় আছে। টোটাল বাংলাদেশের সচিবালয় আছে চারটা। বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি আছে, জাস্ট একটু দেখে রাখবেন, চারটা। এবং এই কুমিল্লা বার্ড, যেটা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা বার্ড, এটা একটু দেখবেন 1959 সালে, দেখবেন না ভুল বললাম, এটা মুখস্থ করে ফেলবেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড 1959, একসাথে মিলাই পড়বেন। 1959 সালে তৈরি হয় বা প্রতিষ্ঠা হয়, এবং এটা কোথায় অবস্থিত? এটা কুমিল্লায় অবস্থিত। এবং এই জিনিসটা কিন্তু খুব ভিআইপি একটা জায়গা। স্থানীয় সরকারের স্তর কয়টা? স্থানীয় সরকারের স্তর আমরা জানি যে গ্রাম পর্যায়ে আছে একটা, শহর পর্যায়ে আছে। গ্রাম্য স্তরে তিনটা, একটা হচ্ছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। আর একটা শহরের পর্যায়ে দুইটা হয়, একটা সিটি কর্পোরেশন, পৌরসভা। এটা না পড়লেও দরকার নেই, মোটামুটি দেশে মোট সিটি কর্পোরেশন আছে 12টা, দেখলে দেখতে পারেন। বগুড়াতে সম্ভবত খুব দ্রুতই একটা সিটি কর্পোরেশনের ঘোষণা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াতে কই যেন যাচ্ছেন, ওইখানে গিয়ে একটা সিটি কর্পোরেশন ঘোষণা করে আসবেন, আমি যদি ভুল না করি। দেখবেন খুব দ্রুতই। এই তো মোটামুটি আজকের আমাদের যে সেশন ছিল, আজকের সেশনের ভিতরে এই হচ্ছে আমাদের বিগত সালের মানে কি বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন। এখানে যা যা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন। এই চাকরির পরীক্ষাতে আসছে, কাজেই এই প্রশ্নগুলো কোনোভাবেই উপেক্ষা করা যাবে না, অবভিয়াসলি এই প্রশ্নগুলো দেখে যাবেন। সহজ, কিন্তু আজকের টপিকটা খুবই সহজ। ক্লাস শুরু করার সময় আমি বলছিলাম আজকের টপিকটা ছোট টপিক, সহজ টপিক, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন গুলাই ফেলতে পারে। মানুষ যেহেতু গুরুত্ব দেবে না এখানে, এখান থেকে একটা দুটো প্রশ্ন আসবে, গুলাই ফেলবে। এবার দেখেন স্বাস্থ্যসেবা নিয়ে বেশ কিছু ব্যাপার আছে। ওই যে প্রথমে বললাম যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমরা যদি বলি এটা একটা কি বিল্ডিং দেখায়, বললাম এটা একটা হাসপাতাল, বাট সাধারণ মানুষ বলবে হাসপাতাল, বাট ওই হাসপাতালের ভিতরে বেশ কিছু ডিপার্টমেন্ট আছে। ঠিক একইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় যখন আমরা বলি, স্বাস্থ্য মন্ত্রণালয় বললে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় বুঝালে হবে না, এইখানেও দুইটা বিভাগ আছে, একটা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ, আর একটা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগ। এই দুইটা বিভাগ নিয়ে আমাদের টোটাল স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত। এইখানে স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আমাদের বেশ কিছু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি যেগুলো নার্সিং পরীক্ষাতে আসতে পারে, এই নার্সিং পরীক্ষাতে আসার মতো বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের এখানে ইনক্লুড করে দিয়েছি। যেহেতু আজকের টপিকটা ছোট, ভাবলাম যে এর ভিতরে ইনক্লুড করে দিই, এই কারণে ইনক্লুড করে দিলাম। এই ব্যাপারগুলো আপনারা একটু দেখে যাবেন, বিশেষ করে সরকারি ভ্যাকসিন প্ল্যান গোপালগঞ্জে, এছাড়া বিএমইউ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা আগে নাম কি ছিল, বিএসএমএমইউ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ছিল, তাই না? সেটা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রথম যে চিকিৎসা বিশ্ববিদ্যালয় সেটা। এবং এখানে দেখেন আইইডিসিআর, আইসিডিডিআরবি, আইসিডিডিআরবির ভিতরে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এখানে আইসিডিডিআরবি প্রতিষ্ঠান হিসেবে একটা পদক পায়, বিল গেটস পদক। এই বিল গেটস পদকটা 2001 সালে পায়। কেন পায় বিল গেটস পদক পায়? এটা যারা নার্সিং পরীক্ষা দিবে এটা অনেকেই জানবে যে আইসিডিডিআরবি এটা বিল গেটস পদক পায় 2001 সালে, সবাই জানে। বাট আইসিডিডিআরবি কেন বিল গেটস পদক পায়? খাবার স্যালাইন আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ। এটা একটু আমাদেরকে দেখে যেতে হবে।
কেন এই বিল গেটস পদকটা পায়? খাবার স্যালাইন আবিষ্কার করে, এবং খাবার স্যালাইন আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তারা বিল গেটস পদকটা পায়। আরেকটা পদক পায়, হিলটন ফাউন্ডেশন পুরস্কার। এই আইসিডিডিআরবি কিন্তু হিলটন ফাউন্ডেশন পুরস্কার পায়। এবং কেন পায়? চিকিৎসায় গবেষণার ক্ষেত্রে। আমরা জানি আমাদের চিকিৎসা ক্ষেত্রে যতগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান কিন্তু এই আইসিডিডিআরবি। এবং আইসিডিডিআরবির প্রতিষ্ঠা সালটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠা সালটা পড়তে হবে। বার্ডেন, ভালো কথা। আর একটা জিনিস, এই যে পূর্ণরূপ, যেটা পূর্ণরূপ আপনারা অবশ্যই পূর্ণরূপ গুলো দেখে যাবেন না। এবং পূর্ণরূপ যখন দেয়া থাকবে, পূর্ণরূপের অপশনের ভিতরে সব দেখে মনে হবে সব তো ঠিকই আছে, বাট এখানে দেখবেন একটা, এই যে ডিজিজ দিয়ে একটা এস বা ইএস কম বা বেশি আছে। কন্ট্রোলের পর দেখবেন একটা এস দিয়ে আছে, রিসার্চের পরে দেখবেন একটা এস কম বা বেশি আছে। এইখানে কিন্তু ঝামেলা বেঁধে যাবে, দেখতে একই রকম মনে হবে, বাট এই একটা এস বা ইএস এর কারণে পূর্ণরূপটা কিন্তু এদিক ওদিক হবে, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বারডেমের প্রতিষ্ঠাতাকে আমরা জানি, ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, 1980 সালে, বাংলাদেশ ডায়াবেটিস সমিতি নামে পরিচিত, শাহবাগ, ঢাকা। এই তো মোটামুটি। আর বাদ বাকি যা যা আছে এগুলো একটু দেখে যাবেন। আজকের সেশন আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।